ডিপেন্ডেন্সিস ভায়া আ ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। আচ্ছা, সো এটা হচ্ছে এক ধরনের নেটওয়ার্ক যেটা প্রবাবিলিস্টিক গ্রাফিক্যাল মডেল, যেখানে গ্রাফিক্যাল একটা মডেল, মানে এখানে গ্রাফিক্যাল ওয়েতে বেশ কিছু জিনিস প্রেজেন্ট করা হবে, স্পেশালি প্রবাবিলিটি প্রেজেন্ট করা হবে। অনেক প্রবাবিলিটিস এখানে থাকবে, কন্ডিশনাল প্রবাবিলিটিস, ডিপেন্ডেন্সি থাকবে, প্যারেন্টের উপর নোড বা প্যারেন্ট থাকবে, চিলড্রেন নোড থাকবে, এবং বিভিন্ন কন্ডিশনাল ডিপেন্ডেন্সি এখানে দেখানো হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে এক ধরনের ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, মানে হচ্ছে গিয়ে অ্যাসাইক্লিক মানে এখানে কোনো সাইকেল থাকবে না, আর ডিরেক্টেড মানে তো বুঝতেছেন ডিরেকশন থাকবে, ঠিক আছে, ড্যাগ যেটা বলে, ডিএইচজি। তো এটা একটু পরে ছবি দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হবে, বাট এটা বেসিক একটা ডেফিনেশন। আর এটার ওপর কিছু নাম আছে, যেমন বায়াসিয়ান বিলিফ নেটওয়ার্ক বা বায়াসনেট, নিচের দিকে লেখা আছে দেখেন, অলসো নোন এজ বায়াসিয়ান বিলিফ নেটওয়ার্ক অর বায়াসনেট। এই দুইটার নাম অবশ্যই হাইলাইট করে মার্ক করে রাখেন, কারণ পরীক্ষায় অনেক সময় আহ কি বলে, মানে ডিফারেন্ট নাম দিয়ে যদি আসে, বায়াসনেট বললে আবার অনেকে আপনারা কি ভয় পেয়ে যেতে পারেন বা আনকমন মনে হতে পারে, বাট অ্যাকচুয়ালি বায়াসিয়ান নেটওয়ার্ক এটাকে বায়াসনেট বা বায়াসিয়ান বিলিফ নেটওয়ার্কও বলতে পারে, ঠিক আছে। সো আমি বলবো হচ্ছে সবাই খাতা কলম সামনে রাখেন এবং যা বলতেছি টপিক গুলা কিছু জিনিস নোট করে রাখবেন। So there are some key terms such as represents a random variable, নোট থাকবে এখানে, যেমন রেইন, ট্রাফিক, এটসেট্রা। এন্ড এজ থাকবে, এজ তো আমরা দেখি বিভিন্ন ভেরিয়েবলস এর মধ্যে এজ থাকে, এজ দিয়ে ডিপেন্ডেন্সি বুঝাই। আর দেন থাকবে কন্ডিশনাল প্রবাবিলিটি টেবল, এখানে হচ্ছে কি বলছে, কোয়ান্টিফাইজ দ্য রিলেশনশিপ বিটুইন আ নোড এন্ড ইটস প্যারেন্ট নোডস। একটা নোড এবং এটার প্যারেন্ট নোডের মধ্যে যে রিলেশনশিপ, এটাকে কোয়ান্টিফাই করা হবে, মানে এখানে কন্ডিশনাল ডিপেন্ডেন্সি দিয়ে দেখানো হবে। এটা একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ধরেন এই ছবিটা সবাই একটু দেখেন, আমি 3 মিনিট টাইম দিলাম, একটু অ্যানালাইজ করেন। আচ্ছা, তো আমি এটা একটু সিম্পলি যদি বলি, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে খেয়াল করবেন, এটা নিয়ে আরো ডিটেলস আমরা দেখবো, বাট একটু করে এখন বলতেছি। দেখেন অ্যালার্ম বলতেছে, অ্যালার্মটা ডিপেন্ড করতেছে কার কার উপর, বার্গলারি এবং আর্থকুয়েকের উপর অ্যালার্ম বাজারটা ডিপেন্ড করতেছে। বার্গলারি মানে আপনি যদি বলে ডাকাতি, চিন্তা করতে পারেন ডাকাতি আর কি। সো অ্যালার্ম বাজারটা ডিপেন্ড করতেছে, ধরেন কোন একটা ঘরে একটা অ্যালার্ম আছে, ওটা ধরেন বার্গলারি, এবং বার্গলারি আর আর্থকুয়েকের উপর, এটা ভূমিকম্প হলেও বাঁচতে পারে, ঠিক আছে, এই দুইটা প্যারামিটারের উপর ডিপেন্ড করতেছে। তো অ্যালার্মটা যদি চিলড্রেন হয়, এটা হচ্ছে প্যারেন্ট, ঠিক আছে, বার্গলারি, আর্থকুয়েক হচ্ছে প্যারেন্ট। তো এখানে দেখেন পাশে যে সিপিটি, এটা একটা কন্ডিশনাল প্রবাবিলিটি টেবল, এখানে কি কি দিছে, যে বিভিন্ন কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে দিছে। এটা কিভাবে পড়বেন দেখেন, প্রবাবিলিটি অফ এ গিভেন বি কমা ই, মানে হচ্ছে বার্গলার এবং আর্থকুয়েকের সাথে হলে এ মানে অ্যালার্ম বাজার সম্ভাবনা কিরকম। এখন বিভিন্ন কম্বিনেশন হতে পারে, যেমন দেখেন বার্গলারি টু, আর্থকুয়েক টু, মানে ডাকাতিও হয়েছে, ভূমিকম্প হয়েছে, তখন অ্যালার্ম বাজার সম্ভাবনা কত, 0.95। তাহলে আমি যদি বলি ডাকাতিও হয়েছে, ভূমিকম্প হয়েছে, তখন অ্যালার্ম না বাজার সম্ভাবনা কত, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন, বিষয়গুলো এত সিম্পল না, বাট বুঝলে কিন্তু সহজ। আরেকবার বলি, ধরেন ডাকাতিও হয়েছে, ভূমিকম্প হয়েছে, তখন অ্যালার্ম বাজার সম্ভাবনা বলে দিচ্ছে 0.95, দুইটাই ট্রু। যদি যদি এখন বলি ডাকাতিও ট্রু, ভূমিকম্প ট্রু, মানে দুইটাই ট্রু, অ্যালার্ম না বাজার সম্ভাবনা কত, 0.05। রাইট, মানে 1 - 0.95 করলে আপনি ভ্যালুটা পেয়ে যাবেন।
ঠিক একইভাবে দেখেন ট্রু ফলস মানে হচ্ছে ব্রাগলারি ইজ ট্রু, আর্থকুয়েক ফলস। ডাকাতি হয়েছে, ভূমিকম্প হয় নাই, তখন অ্যালার্ম বাজার চান্স 0.94। তাহলে তখন অ্যালার্ম না বাজার চান্স কত? 1 - 0.94। তার মানে এখন এখানে হচ্ছে গিয়ে একটা চিলড্রেন নোট এবং একটা প্যারেন্ট নোট, এটার সাপেক্ষে যে কন্ডিশনাল ডিপেন্ডেন্সি এখানে আছে, এটা এখানে এই টেবল দিয়ে প্রেজেন্ট করা হয়েছে বিভিন্ন কন্ডিশনাল প্রবাবিলিটি এবং এবং এখানে চিন্তা করতে গেলে মানে সব কম্বিনেশনের জন্যই হওয়ার এবং এবং মানে অ্যালার্ম বাজার সম্ভাবনা দেওয়া আছে। এবং অ্যালার্ম বাজার সম্ভাবনা দেওয়া আছে মানে হচ্ছে অ্যালার্ম না বাজার সম্ভাবনা কত, ওটাও আমরা বের করতে পারবো 1 থেকে মাইনাস করে। তার মানে এখানে সব ইনফরমেশনই দেওয়া আছে যে রিলেটেড কি কি কন্ডিশনাল প্রবাবিলিটি থাকতে পারে। সো এটা একটা কন্ডিশনাল প্রবাবিলিটি টেবল, ঠিক আছে। এরকম আরো আছে এখানে, আমরা সামনে একটু পরে আসবো। তো বাইএসিয়ান নেটওয়ার্ক আমরা কেন ইউজ করব? আনসার্টেনটি হ্যান্ডেল করা, অনেক সময় আনসার্টেনটি থাকতে পারে। মানে ধরেন আমরা ফিক্সড প্রবাবিলিটি জিনিসটা এক ধরনের আনসার্টেনটি, অনেক সময় আমরা ডিল করি এখানে। ইনফ্যাক্ট প্রবাবিলিটি জিনিসটা একটা আনসার্টেনটি নিয়ে ডিল করার জিনিস। কারণ আমরা তো একটা প্রবাবিলিটি বলতেছি, বাট হ্যাঁ 100% হয়ে গেলে তখন সার্টেন হয়ে যায়, বাট ইউজুয়ালি তো 100% প্রবাবিলিটি নিয়ে আমরা কাজ করি না, ঠিক আছে। তো এটার আরো বেনিফিট আছে, যেমন আনসার্টেনটি নিয়ে আমরা কাজ করতে পারবো এখানে। প্রোভাইড এ স্ট্রাকচার্ড ওয়ে টু মডেল প্রবলেমস, মানে হচ্ছে বিভিন্ন প্রবলেমস ট্যাকল করার জন্য একটা স্ট্রাকচার্ড ওয়ে, মানে কোন একটা প্রবলেম মডেল করা মানে রিপ্রেজেন্ট করার জন্য এবং উপস্থাপন করার জন্য একটা স্ট্রাকচার্ড ওয়ে বাইসিয়ান নেটওয়ার্ক। বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে প্রেডিক্টিভ মডেলিং, যেমন ধরো প্রেডিক্টিভ মানে বিভিন্ন প্রেডিকশন নিয়ে আমরা এখানে কাজ করব। মডেলিং মানে প্রেডিকশনের ভিত্তিতে আমরা কোন একটা সিচুয়েশন ধরুন মডেল করতেছি বা প্রেজেন্ট করতেছি, এই ধরনের কেসে এটা কাজে আসতে পারে। ডায়াগনস্টিক্স, ডিসিশন মেকিং, বিভিন্ন ক্ষেত্রে বাইসিয়ান নেটওয়ার্ক কাজে আসতে পারে। তো এগুলো আসলে থিওরিটিক্যালি আশা করে লিখতে পারবেন, আরো ডিটেলসে পড়বেন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। তো এখন এই গ্রাফটা আমরা আরেকটু দেখবো, তার আগে আমি আবারও আপনাদের টাইম দিচ্ছি। সময় হচ্ছে 3 মিনিট। আপনারা এই কি বলছে, আমি একটা স্ক্রিনশট লিঙ্ক শো দিয়ে দিছি, এটা খুব ভালো লাগছে আমার, এবং এটার লিঙ্কও আপনাদের রেফারেন্সে আছে। সো এখান থেকে আমি স্ক্রিনশটটাই দিয়ে দিছি। মানে এই গ্রাফটাতে কি হচ্ছে ওভারঅল সিচুয়েশনটা এখানে এক্সপ্লেন করছে। সবাইকে আমি 3 মিনিট 4 মিনিট টাইম দিচ্ছি, দুইটা আমার এখানে ঘড়িতে 4 মিনিট, আমি একটু পরে জিজ্ঞেস করতে পারি কারো থেকে, ঠিক আছে। সবাই এই পেজটা পড়েন, এরপর আগের পেজে যে গ্রাফটা ওটা বোঝার চেষ্টা করেন। 4 মিনিট।
এখানের কনটেক্সটটা কি বুঝা গেছে কি হচ্ছে? জি স্যার। হ্যাঁ, মানে হচ্ছে এখানে একটা হ্যাঁ, কেউ বলেন, এক্সপ্লেন করতে পারবেন? স্যার গ্রাফটা বুঝে দিতে হবে। অর্থাৎ এখানে কি বলেন তো কি হচ্ছে? স্যার বার্গারি আর হচ্ছে আর্থকুইক হলে অ্যালার্মটা বাজবে, এরপর জন আর ম্যারির কাছে কল যাবে, ওগুলা পিবি হিসেবে বার্গারি দেওয়া হচ্ছে আর্থকুইক। এরপর হচ্ছে বি মানে পি এ এ অন বি, ওটার উপর ভিত্তি করে মানে প্রবাবিলিটি হিসাব করতেছি আমরা। আচ্ছা, তো এখানে ওভারঅল কনটেক্সটটা হচ্ছে গিয়ে কেমন, যে বার্গলারি এবং আর্থকোয়েক হলে জনের বাসা, এখন ধরেন আপনার বাসায় অ্যালার্ম আছে, আপনি অফিসে গেছেন, অ্যালার্মটা কখন বাজবে? বার্গলারি আর্থকোয়েকের সাথে রিলেটেড অ্যালার্মটা বাজা, ঠিক আছে? যদিও মাঝে মধ্যে ভুলেও বাজতে পারে, ঠিক আছে? যেমন দেখেন, দুইটা ফলস হলেও বাজতে পারে, একটা প্রবাবিলিটি আছে। আর অ্যালার্মটা বাজলে আপনাকে অফিসে কল দিবে কে? জন এবং মেরি, ঠিক আছে? তো ওরা কল দিতে পারে, এবং এখন কাহিনী হচ্ছে জন মাঝে মধ্যে ভুলেও কল দিতে পারে, আবার মেরি ধরেন মাঝে মধ্যে কল দিতে ভুলেও যেতে পারে, ঠিক আছে? মিস করতে পারে অ্যালার্ম বাজা। তো এরকম বিভিন্ন প্রবাবিলিটি দেওয়া আছে। যেমন দেখেন, যে অ্যালার্ম বাজলে মেরি কল করার প্রবাবিলিটি কত? 0.70। অ্যালার্ম বাজলে, তারপর ধরেন কি, অ্যালার্ম না বাজলে মেরি কল করার প্রবাবিলিটি 0.01, মানে অ্যালার্ম না বাজলেও ভুলে কল করে দিতে পারে। তার মানে এখানে বিভিন্ন প্রবাবিলিটি কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? সো এটাই হচ্ছে একটা বাইসিয়ার নেটওয়ার্ক। এখন এখান থেকে আমরা বিভিন্ন ম্যাথ ট্যাথ করার চেষ্টা করব, দেখি। যেমন এখানে কি বলতেছে দেখেন তো ম্যাথটাতে, সব একটু দেখেন। এখানে যেটা বলছে, যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য অ্যালার্ম হ্যাজ সাউন্ডেড বাট নিদার এ বার্গলারি নট অ্যান আর্থকোয়েক হ্যাজ অকার্ড এন্ড বোথ জন এন্ড মেরি কল, ঠিক আছে? তো এখানে বলতে চাচ্ছে হচ্ছে যে আহ পাঁচটা কেস এখানে। একটা হচ্ছে আর্থকোয়েকও হয় নাই, বার্গলারিও হয় নাই, কিন্তু অ্যালার্ম বাজছে, এবং জন কল করছে, এবং মেরিও কল করছে। দ্যাট ইজ দেয়ার আর 5 কেসেস। এখন আমাকে জিজ্ঞেস করছে ওভারঅল এই পাঁচটা ঘটনা একসাথে হওয়ার প্রবাবিলিটি কত। তো এখানে জয়েন্ট প্রবাবিলিটি ফর্মুলা ইউজ হবে। আর যেমন এখানে যদি যেভাবে লিখছে দেখেন, প্রবাবিলিটি অফ জে এন্ড এম এন্ড এ এন্ড নট বি এন্ড নট এ, মানে হচ্ছে জন কল করার প্রবাবিলিটি, মেরি কল করার প্রবাবিলিটি, অ্যালার্ম বাজার প্রবাবিলিটি, আর্থকোয়েক না হওয়ার প্রবাবিলিটি, এবং বার্গলারি না হওয়ার প্রবাবিলিটি। পাঁচটা ইভেন্টকে একসাথে এন্ড করে লিখছে, ঠিক আছে? তো এখন এখানে কিছু ব্যাপার আছে, যেমন জন কল করার সাথে অ্যালার্মের সম্পর্ক আছে না? সো আমাকে তো এটা কনসিডার করতে হবে, যে কি এটার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ জন গিভেন এ, মানে অ্যালার্ম বাজলে জন কল করার প্রবাবিলিটি কত। তেমনি ভাবে মেরি কল করার সাথে অ্যালার্মের সম্পর্ক আছে, এই জন্য এই টার্মটাকে আমাকে এভাবে লিখতে হবে, যে মেরি গিভেন এ। তারপর ধরেন কি, অ্যালার্মটা বাজার সাথে এখন কার কার সম্পর্ক আছে?
যে বলছে বার্গলারিও হয় নাই, আর্থকোয়েকও হয় নাই। তো বার্গলারি এবং আর্থকোয়েক দুইটা না হলে অ্যালার্ম বাজার সম্ভাবনা কত, এই জিনিসটা আমাকে কনসিডার করতে হবে। এরপর হচ্ছে বার্গলারি না হওয়ার সম্ভাবনা, এরপর হচ্ছে আর্থকোয়েক না হওয়ার সম্ভাবনা। অর্থাৎ আমি 5টা ইভেন্টকে এইভাবে লিখলাম এবং মাল্টিপ্লাই করে দিছি। এর কারণ হচ্ছে আমরা ধরে নিচ্ছি এগুলো প্রত্যেকটা একটা একটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ফিচার। সো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হলে আমরা মাল্টিপ্লাই করলে টোটাল প্রবাবিলিটিটা পেয়ে যাব, ঠিক আছে। তো এটা বুঝতে হবে। তাহলে এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টে আমরা জয়েন্ট প্রবাবিলিটি ফর্মুলা ইউজ করতে পারবো, এবং এরা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, তো আমরা এখানে সিম্পলি জাস্ট মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাচ্ছে। ধরে নিচ্ছি আমরা এরা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ঠিক আছে। তাহলে এটার প্রবাবিলিটিটা চলে আসবে। এখন সবাই দেখেন তো এখানে ভ্যালু গুলা কিভাবে বসাইছে বা জিনিসটা কিভাবে করছে। কোনো সমস্যা হলে আমাকে বলেন যে ভ্যালু গুলা কিভাবে বসাইছে। স্যার শোনা যাচ্ছে? বলেন। জি স্যার, এখানে আমি কোশ্চেন হলো যে পি অফ এ মানে মানে পি অফ এ নট বি ওইটা আছে না, তো ওখানে তো অলরেডি না হওয়ার চান্স ওটা অলরেডি কাউন্ট হয়ে গেছে, আবার আলাদা করে কেন মাল্টিপ্লাই করতে হচ্ছে? কোথায় কাউন্ট আর হচ্ছে যদি কোনটা? আলাদা করে করতে হয় তাহলে মানে পি অফ জে এ, মানে জে স্ল্যাশ এ, ওখান থেকে এটাকে বা এমটাকে আলাদা করে কেন করতে হচ্ছে না? বুঝি না কি করতে হচ্ছে বলছেন। মানে এখানে পি অফ এ স্ল্যাশ নট বি আর পি অফ এ স্ল্যাশ নট ই তো কাউন্ট করছে, তো নো নো মানে নো, ওই দুইটা আর কি। এটা পি অফ এ হচ্ছে স্ল্যাশ, এস স্ল্যাশ না গিভেন, আপনি এগুলো কি বলতেছেন, স্ল্যাশ কোথায় পাইছেন? আচ্ছা এ গিভেন, আচ্ছা, এ আচ্ছা পি গিভেন অফ নট, এ গিভেন নট বি এটার আর মানে, নট ই অলরেডি তো মানে কাউন্ট করছেন, আবার এটার পরে আবার পি অফ নট এটার বি মানে, আর পি অফ নট ই। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি বলেন, এটার মিনিংটা বলেন আমাকে, এটা মানে মানে বার্গেলিও বার্গলিও হয়নি, আর বার্গলারিও হয়নি, আর আর্থকোয়েকও হয়নি, কিন্তু তাও অ্যালার্ম বাজছে। হ্যাঁ। তাহলে পি অফ এ গিভেন নট বি নট ই মানে বাগদারিও হয় না, আটকেও হয় না, তখন অ্যালার্ম বাজার সম্ভাবনা কত, এই যে এটা দেওয়া আছে 0.001। আর আপনি যেটা বলছেন যে পি অফ নট বি, এটা কেন ইউজ করছে আবার এটাই? জি মানে এটা আবার, মানে ওটা তো অলরেডি কাউন্ট করছে, আবার এটা কেন করতে হচ্ছে? হ্যাঁ, এখানে আপনি কি বের করছেন, আপনি তো এখানে বের করছেন হচ্ছে যে কি অ্যালার্ম বাজার সম্ভাবনা কখন, ব্রাগলারি না হলে এবং আর্থকোয়েক না হলে, ঠিক আছে। কিন্তু জি আহ, এখানে যেটা বের করছে এটা হচ্ছে গিয়ে জেনারেলি আর্ট বার্গলারি না হবার সম্ভাবনা কত, বুঝতে পারছেন? এটা মানে হচ্ছে জেনারেলি বার্গলারি না হওয়ার সম্ভাবনা, এটা অ্যালার্মের সম্ভাবনা না, এটা হচ্ছে বার্গলারি না হওয়ার জেনারেলি সম্ভাবনা কত, এবং এটা হচ্ছে আর্থকোয়েক না হওয়ার সম্ভাবনা কত। এখন যেটা বললাম এটা হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি ইউজ করছে এখানে, যে আমরা চিন্তা করতেছি এখানে 5টা কি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট আছে এবং 5টা ইভেন্ট একসাথে হওয়ার সম্ভাবনা কত, বুঝতে পারছেন? তো তাহলে ওভাবে যদি আমরা জি 5টা আলাদা ইভেন্ট হিসাব করে চিন্তা করি তাহলে সবার প্রবাবিলিটি আমাকে কনসিডার করতে হবে না। তো এই জন্য আমাকে আবার প্রবাবিলিটি মানে বাগদারি না হওয়ার সম্ভাবনা কত এবং আর্থকোয়েক না হওয়ার সম্ভাবনা কত, এগুলো আমাকে আলাদা করে বের করতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা স্যার, বুঝছি। তো আরো ডিটেলসে চাইলে আপনারা একটু স্টাডি করতে পারেন হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি জিনিসটা নিয়ে একটু স্টাডি করতে পারেন, বুঝতে পারছেন? নামটা লিখে রাখেন জয়েন্ট প্রবাবিলিটি। তো এখন হয়তো কিছু কনফিউশন রয়ে যেতে পারে, তারপরও আপনারা যদি আরো ডিটেলসে পড়তে চান ওই টপিকটা নিয়ে আর একটু ডিটেলসে স্টাডি করলে হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দরকার হলে আমাকেও জানায়েন, ঠিক আছে। ওকে, এরপরে আরেকটা ম্যাথ আছে, এটা আরেকটু কমপ্লিকেটেড। আহ প্রশ্নটা দেখে মনে হচ্ছে প্রশ্নটা কিন্তু আগের প্রশ্নটার থেকে অনেক ছোট, ঠিক আছে। বললাম ছোট মরিচে ঝাল বেশি, যাই হোক। তো এখানে ব্যাপারটা হচ্ছে কেমন যে কিন্তু এই প্রবলেমটা সলভ করতে আপনার আগেরটার থেকে অনেক বেশি এফোর্ট দেওয়া লাগবে, ঠিক আছে। তো এখন আমি বলি জিনিসটা কি, এটা হচ্ছে গিয়ে প্রশ্নটা হচ্ছে খুব সিম্পল, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট জন কল করার প্রবাবিলিটি কত। এখন কাহিনী হচ্ছে জন কল করার কোনো প্রবাবিলিটি কি এখানে দেওয়া আছে? এখানে দেওয়া আছে অ্যালার্ম বাজলে জন কল করার প্রবাবিলিটি বা এরকম
কন্ডিশনাল প্রবাবিলিটি দেওয়া আছে, কিন্তু জেনারেলি যে জন কল করার প্রবাবিলিটি এটা কি দেওয়া আছে? এটা কিন্তু দেওয়া নাই। তো লাস্ট ক্লাসে আমরা কি ল অফ টোটাল প্রবাবিলিটি পড়ছিলাম, মনে আছে? ল অফ টোটাল প্রবাবিলিটি লাস্ট ক্লাসে আমরা পড়ছি। দেখলে ওখানে আমরা কি করতাম, যে কোনো একটা ঘটনার প্রবাবিলিটি বের করতাম, ওটার সাথে রিলেটেড কি কি ঘটনা আছে ওই রিলেটেড কিছু প্রবাবিলিটি বের করে ওইগুলা যোগ করে আমরা ল অফ টোটাল প্রবাবিলিটি অনুযায়ী টোটাল প্রবাবিলিটিটা বের করে ফেলতাম। ঠিক আছে, তাহলে জন কখন কখন কল করতে পারে? এক্ষেত্রে অ্যালার্ম না বাজলেও, আবার বাজলেও, যে Exactly. কোনো একটা হতে পারে। অ্যালার্ম বাজলেও কল করতে পারে, আবার মাঝে মধ্যে ভুলেও কল করে দিতে পারে, তাই না? তাহলে দুইটা কেসের জন্য আমরা আলাদা আলাদা করে এই রিলেটেড প্রবাবিলিটিটা বের করে যোগ করে দিলে আমরা টোটাল জন কল করার প্রবাবিলিটিটা কি পেয়ে যাব, মানে জেনারেল প্রবাবিলিটি। মানে বলছি না, একটা হচ্ছে জেনারেল প্রবাবিলিটি, যেমন ধরেন বৃষ্টি পড়ার প্রবাবিলিটি কত, আর একটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি, যে ধরেন আকাশে মেঘ থাকলে বৃষ্টি পড়ার প্রবাবিলিটি কত। সো এখানে আমরা জেনারেল প্রবাবিলিটি আমাদেরকে বের করতে বলছে। সো জেনারেল প্রবাবিলিটি বের করার জন্য আমরা দেখতেছি এখানে দুইটা কেস, একটা হচ্ছে জন অ্যালার্ম বাজলেও কল করতে পারে, আর একটা হচ্ছে না বাজলেও কল করতে পারে। তো দুইটা কেসের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে এক্ষেত্রে টার্মস গুলা দুইটা আলাদা টার্মস হবে। একটা হচ্ছে অ্যালার্ম বাজার জন্য কল করার সাথে রিলেটেড যে প্রবাবিলিটি, আর একটা হচ্ছে কি অ্যালার্ম না বাজার সাথে রিলেটেড যেটা। তো দুইটা যোগ করলে আমরা টোটাল জন কল করার প্রবাবিলিটিটা পেয়ে যাব, কারণ এখানে দুইটা কেস। ঠিক আছে, সো এটা কিভাবে হচ্ছে, তাহলে ল অফ টোটাল প্রবাবিলিটি দিয়ে হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন ল অফ টোটাল প্রবাবিলিটি দিয়ে যেহেতু হচ্ছে, এখানে দেখেন কি হয়েছে, তাহলে ওই জন গিভেন এ মানে হচ্ছে অ্যালার্ম বাজলে জন কল করার প্রবাবিলিটি কত ইনটু প্রবাবিলিটি অফ এ, প্লাস অ্যালার্ম না বাজলে জন কল করার প্রবাবিলিটি কত ইনটু প্রবাবিলিটি অফ নট এ। সো এই দুইটা টার্মস এখানে যোগ করে আমরা জন কল করার জেনারেল প্রবাবিলিটিটা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখেন তো তাহলে এখানে কি হচ্ছে, আহ এটা এই টার্মটার অ্যান্সার কি আমরা জানি? জন গিভেন এ মানে অ্যালার্ম বাজলে জন কল করার প্রবাবিলিটি কত? এটা কি দেওয়া আছে? দেখেন তো। 0.9। এক্স্যাক্টলি, অ্যালার্ম বাজলে দেখেন অ্যালার্ম ট্রু, জন এ যেটা যে গিভেন এ মানে হচ্ছে অ্যালার্ম বাজলে জন কল করার প্রবাবিলিটি হচ্ছে গিয়ে 0.9। সো দ্যাট ইজ গিভেন। অলরাইট, এখন কাহিনী হচ্ছে পি অফ এ মানে অ্যালার্ম বাজার জেনারেল প্রবাবিলিটি কি এখানে দেওয়া আছে? খেয়াল করে দেখেন তো, সবাই একটু খেয়াল করে দেখেন, অ্যালার্ম বাজার জেনারেল প্রবাবিলিটি কি দেওয়া আছে? কেউ কেউ বলতে পারেন আছে হয়তো, কিন্তু এটা তো কন্ডিশনাল প্রবাবিলিটি, যে বার্গলারির সাথে এবং আর্থকুয়েকের সাথে, বাট জেনারেল কোনো প্রবাবিলিটি কিন্তু দেওয়া নাই। তাহলে এখানে আবার কি করছে, এখানে আবার অ্যাপ্লাই করছে ল অফ টোটাল প্রবাবিলিটি। এবং অ্যালার্ম কোন কোন কেসে বাঁচতে পারে? এখানে এখানে কেস কয়টা হবে? বার্গলারি, আর্থকুয়েক, বার্গলারি আর আর্থকুয়েকের কম্বিনেশন এখানে কয়টা হবে? 4টা। 4টা। যেমন একটু আগে জন কল করার ক্ষেত্রে এখানে কেস ছিল 2টা, যে ও অ্যালার্ম বাজলেও কল করতে পারে, না বাজলেও কল করতে পারে। সো দেয়ার আর 2 টার্মস। কিন্তু এখানে তো কম্বিনেশন 4টা, যে বার্গলারি ট্রু হলে আর্থকুয়েক ট্রু হলেও অ্যালার্ম বাজতে পারে, বার্গলারি ট্রু আর্থকুয়েক ফলস বাজতে পারে, দুইটাই ফলস হলেও বাজতে পারে, মানে 4টা কম্বিনেশন, 4টা কেস এখানে আছে। তাহলে আমরা এখানে ল অফ টোটাল প্রবাবিলিটি ইউজ করলে এটার জন্য আমাকে 4টা টার্মস আসবে। 4টা টার্মস চিন্তা করলে তারপরে হচ্ছে আপনার কি ওই কি বলে আপনি পি অফ এটা পাবেন, মানে জেনারেল অ্যালার্ম বাজার প্রবাবিলিটিটা পাবেন। তাহলে দেখেন তো টার্মস গুলো কিভাবে লিখছে, এই যে এটা পি অফ এ গিভেন বি কমা এ, মানে বার্গলার এবং অ্যালার্ম দুইটা ট্রু হলে অ্যালার্ম বার্গলার এবং আর্থকুয়েক দুইটা ট্রু হলে অ্যালার্ম বাজার সম্ভাবনা কত, ইনটু পি অফ বি কমা এ মানে হচ্ছে বার্গলার এবং আর্থকুয়েক ট্রু হওয়ার সম্ভাবনা কত। ঠিক আছে, এভাবে 4টা টার্মের জন্য ল অফ টোটাল প্রবাবিলিটি ফর্মুলাটা ইউজ করে এটা লিখছে। এখন এখানে একটা ট্রিকি বিষয় আছে, সেটা কি, সেটা হচ্ছে যে বি কমা ই মানে কি, মানে হচ্ছে বার্গলারে এবং আর্থকুয়েক হওয়ার সম্ভাবনা, দুইটা একসাথে হওয়ার মানে দুইটাই এটা এবং এটা হওয়ার সম্ভাবনা, বার্গলারি এন্ড আর্থকুয়েক হওয়ার সম্ভাবনা, সেটা কি এখানে দেওয়া আছে? হ্যাঁ স্যার।
বার্গলারিটা আলাদা করে দেওয়া আছে, আর্থকুয়েকেরটা দেওয়া আছে, কিন্তু দুইটা একসাথে মানে দুইটাই ট্রু হওয়ার সম্ভাবনা, দুইটার প্রবাবিলিটি একসাথে কিন্তু আমার দেওয়া নাই। তাহলে আমরা কিভাবে বের করব, এটা একটা হিন্ট বলে রাখতেছি, সেটা হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হিসেবে দুইটাকে চিন্তা করে আমরা এটার সাথে এটা গুণ করে দিলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? এগুলো কিন্তু এখানে এভাবে ভেঙে ভেঙে করা নাই, আমি বলে দিচ্ছি, এটা নোট করে রাখেন। যে পি অফ বি কমা ই কিভাবে বের করবেন, পি অফ বি কমা ই সমান পি অফ বি ইন্টু পি অফ ই, মানে এটা ইন্টু এটা করলেই বের হয়ে যাবে, এটা নোট করে রাখেন, নাহলে পরে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে। আর ইনফ্যাক্ট এখনই করেন। তারপর এরপরে টার্ম হচ্ছে কি জে কমা নট এ, মানে হচ্ছে অ্যালার্ম না বাজলে জন কল করার সম্ভাবনা কত, অর্থাৎ অ্যালার্ম না বাজলে জন কল করার সম্ভাবনা কত, এটা কিন্তু দেওয়া আছে 0.05। কিন্তু পি অফ নট এ মানে অ্যালার্ম না বাজার সম্ভাবনা কত, এটা কিভাবে বের করতে পারেন? এটা একটা ওয়ে হচ্ছে, আপনি পি অফ এ বের করছেন না, ওখান থেকে ওয়ান থেকে পি অফ এটা বিয়োগ করলে পি অফ নট এটা চলে আসবে। আর আরেকটা ওয়ে হচ্ছে এখানে ভেঙে ভেঙে করছে কিভাবে, যে মানে কি ওই অ্যালার্ম না বাজে এটাকেও যদি আমি একটা আলাদা ইভেন্ট করে চিন্তা করি, সো অ্যালার্ম না বাজা, অ্যালার্ম কখন কখন না বাজতে পারে, যেমন এটার জন্য চারটা কম্বিনেশন হয়ে যাবে, যে ব্রাকলার এবং আর্থকুয়েক দুইটা ট্রু হলেও অ্যালার্ম না বাজতে পারে। ব্রাকলার এবং আর্থকুয়েক ট্রু হইলে অ্যালার্ম বাজার সম্ভাবনা হচ্ছে 0.95। তাহলে ব্রাকলার এবং আর্থকুয়েক ট্রু হলে অ্যালার্ম না বাজার সম্ভাবনা কত, 1 মাইনাস 0.95। বার্গলারি ট্রু, আর্থকুয়েক ফলস হইলে অ্যালার্ম বাজার সম্ভাবনা 0.94। তাহলে বার্গলারি ট্রু, আর্থকুয়েক ফলস হইলে অ্যালার্ম না বাজার সম্ভাবনা কত, 1 মাইনাস 0.94। এভাবে কি, তার মানে আমি যদি চিন্তা করি তাহলে অ্যালার্ম না বাজার সাথেও চারটা ঘটনা রিলেটেড, কোন চারটা, এই চারটা, যে দুইটা ট্রু হইলেও অ্যালার্ম না বাজতে পারে, দুইটা ফলস হইলেও না বাজতে পারে। তাহলে আপনি যদি এখানে আবারও ল অফ টোটাল প্রবাবিলিটি ইউজ করেন, আপনি এই ভ্যালুটা পেয়ে যেতে পারেন। তবে আপনাদের যদি টাইম কম থাকে তাহলে আমি বলবো হচ্ছে পি অফ এটা এভাবে বের করে ওয়ান থেকে পি অফ এটা বিয়োগ করলে আপনি পি অফ নট এটা পেয়ে যাওয়ার কথা। ঠিক আছে? তো সবাইকে আমি এখন 5 মিনিট টাইম দিচ্ছি, সবাই এখানের ভ্যালু গুলা বুঝে বুঝে বসান। এখানে অনেক কিছু আপনাকে ওয়ান থেকে বিয়োগ করে টোরে বের করা লাগবে, এগুলো প্র্যাকটিস না করলে বুঝবেন না। সবার সময় 5 মিনিট। এখানে কিন্তু ভ্যালু গুলা ডিরেক্ট বসাই দিছে, ভেঙে ভেঙে বসাই নাই। তো সবাই এখন ম্যানুয়ালি করে আমাকে অ্যান্সারটা কত হয় বলেন, এটা আসে কিনা বলেন। সময় হচ্ছে 5 মিনিট। আজকে যদি টাইম বেশি লাগে আমরা হয়তো দুইটা ক্লাসও নিয়ে নিতে পারি।
কি হইছে কারো ফেলো আসছে? স্যার গ্রুপে একটা পিকচার দিছি সলিউশনের, ওইটা কি হবে? অ্যান্সার কি মিলছে? না স্যার, আনসার মিলে নেই। তার অবশ্যই মিলতে হবে, তাহলে হয় না। কাছাকাছি আসছে, মানে 5 পয়েন্ট, ওদের আসছে 2.1, আমার আসছে 2.7। এটা কাছাকাছি না। 0.52 আসছে আপনার, ওদের আসছে 0.052, বুঝছেন? সো কেয়ারফুলি করতে হবে, এসব জায়গায় সমস্যা হতে পারে, কারণ এখানে মানে এখানে প্রিসিশন অনেক ইম্পর্টেন্ট। 0.5 আর 0.05 সেম না। না স্যার 0.5 আসছে, আমি বললে জিরোটা দিই, 0.5 আসছে। যদি 0.5 আসে তাহলে আমার মনে হয় কাছাকাছি আসে। তো তারপরেও হয়তো হয়তো কিছু জায়গায় দশমিকের এদিক ওদিক হতে পারে, সেক্ষেত্রে হয়তো হয়েছে। এখন আপনি ভ্যালু গুলা কিভাবে বসেছেন আমি জানি না, এখানে তো দেখতে পাচ্ছি না, কারণ ওই ভ্যালু গুলো আপনি কি অ্যালার্মের প্রবাবিলিটি বের করছি, অ্যালার্ম না হওয়ার না বাজার প্রবাবিলিটি বের করছি। অ্যালার্মেটটা কোথায় বের করছেন আমি তো দেখতে পাচ্ছি না। জি স্যার। অ্যালার্মেটটা জি কিভাবে বের করছেন বা কোথায়? স্যার, অ্যালার্মেরটা তো আমরা এর আগের ম্যাথে পি অফ এটা বের করি, মানে আগে মানে ক্যালকুলেশন করে বের করছিলাম না অ্যালার্ম হওয়ার প্রবাবিলিটি। আগের ম্যাথের সাথে তো এটার সম্পর্ক নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ওই পুরোটা আবার করে দেখাতে হবে। তাই এভাবে করতে হবে, এইভাবে এইভাবে। আমি তো এই ভ্যালু গুলাই বসাতে বললাম, এই যে পি এ গিভেন নট স্যার পি, হয়েছে স্যার। এভাবে করছেন কেউ? হ্যাঁ স্যার। কত আসছে অ্যান্সার? স্যার আনসার সেমই আসছে স্যার। সেম আসছে না? গুড, ভেরি গুড। আপনি কিভাবে এই পার্টটা কিভাবে করছেন? এটাকে 1 থেকে বিয়োগ দিয়ে করছেন নাকি এটা ম্যানুয়ালি বের করছেন? স্যার এটা স্যার উপরে যেটা আছে ওইটা ওইটা 1 থেকে বিয়োগ করছি। ঠিক আছে ঠিক আছে, ওকে, নো প্রবলেম, ওগুলো করতে পারেন। কেউ ম্যানুয়ালি করলেও সমস্যা নাই, একটু এদিক ওদিক মাঝে মধ্যে হতে পারে, যেহেতু এখানে অনেক দশমিকের হিসাব হিসাব আছে। ঠিক আছে, তো তাহলে ওগুলো করবেন। তাহলে একটা হোমওয়ার্ক লিখে রাখেন যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট মেরি কল। এখানে তো জনেরটা বের করছেন, মেরিটটা বের করবেন, এটা কোন একটা বছরে পরীক্ষায় আসছিল। তো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট মেরি কল, ঠিক আছে, জি স্যার। বের করবেন বাসায়। ওকে, মুভিং ফরওয়ার্ড। তো কন্ডিশনাল প্রবাবিলিটি এগুলো আপনারা বুঝেন, জানেন কিভাবে করতে হবে বলছি। আর ফুল বাইসিয়ার নেটওয়ার্ক নামে একটা কনসেপ্ট আছে। ফুল বাইসিয়ার নেটওয়ার্ক জিনিসটা হচ্ছে গিয়ে আপনার আহ, যদি the complete network includes all nodes, edges and conditional probability tables for the example, মানে এটা এত ডিটেলস আমরা যাচ্ছি না, মানে ফুল বাইসিয়ার নেটওয়ার্ক আমরা এটাকে বলবো এটা একটা কমপ্লিট নেটওয়ার্ক যেখানে কি কনটেক্সটের সাথে রিলেটেড সব নোড, সব এজ এবং সব কন্ডিশনাল প্রবাবিলিটি টেবলস থাকবে। ঠিক আছে, মানে যে কনটেক্সটে আমরা আছি ওখানের সাথে রিলেটেড যা যা নোড আছে, যা যা এজ আছে, যা যা কন্ডিশনাল প্রবাবিলিটি টেবল পসিবল, সব যদি আপনি উপস্থাপন করেন একটা কমপ্লিট নেটওয়ার্ক, তাহলে ওটাকে আমরা ফুল বাইসিয়ার নেটওয়ার্ক বলবো। যদি আপনি কিছু কিছু জিনিস বাদ দেন বা তখন এটা কিন্তু কমপ্লিট ফুল বাইসিয়ার নেটওয়ার্ক হবে না। ঠিক আছে, আচ্ছা, তো এই রিলেটেড আরো কিছু এক্সাম্পল স্টাডি করবেন, যেমন অনলাইনে বা বইয়ে বিভিন্ন জায়গায়। এখানে রেইন স্প্রিঙ্কল ওয়েট গ্রাস এর টাইপের একটা এক্সাম্পল মনে হয় আছে। হ্যাঁ, এরকম আরো বেশ কিছু এক্সাম্পল বিভিন্ন সোর্স থেকে এবং প্রিভিয়াস ইয়ার থেকে পড়বেন। ঠিক আছে, ওকে, আজকে আমরা আমাদের অ্যাডভান্টেজ লিমিটেশন এগুলো কি আমি লাইন বাই লাইন পড়াইতে হবে নাকি আপনারা নিজেরা পড়তে পারবেন? করতে পারবো স্যার। পারবো স্যার এগুলো নিজেরা। নিজেরা পড়ে নিয়েন, কোনো সমস্যা হলে আমাকে বললেন। ঠিক আছে, যেমন এটা কম্পিটিশন ইন্টেন্সিভ হতে পারে বড় নেটওয়ার্কের জন্য, যাই হোক এটা একটু নিজেরা পড়ে নিয়ে থিওরি টাইপের কিছু আসলে আশা করি লিখতে পারবেন। কোনো সমস্যা হলে আমাকে বলবেন নেক্সট ক্লাসে। তো আমাদের আজকে সেকেন্ড পার্টে আমরা চলে যাচ্ছি, ইন্ট্রোডাকশন টু ফাজি লজিক। ফাজি লজিক, এবং মজার বিষয় হচ্ছে, এটা মজার বিষয় বলতে মানে 8th সেমিস্টারে নিউরাল নেটওয়ার্ক এন্ড ফাজি লজিক নামে একটা আলাদা কোর্সই আছে। সুতরাং এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টাইপের, আপনাদেরকে একটু পরিচিত করানো হচ্ছে। যেমন এআই কোর্সটাতে আপনাদেরকে অনেক কিছুর সাথে একটু একটু পরিচিত করানো হচ্ছে। যেমন দেখবেন একটু করে এনএলপি স্লাইড আসবে সামনে, একটু করে নিউরাল নেটওয়ার্ক আসবে, কিন্তু এগুলো হচ্ছে জাস্ট বেসিক লেভেলের আলাপ। ঠিক আছে, তো এগুলো নিয়ে আরো ডিটেলস আপনারা সামনের দিকে হয়তো পাবেন। এআই তে একটু একটু এগুলো টাচ করা হচ্ছে আর কি, যেহেতু এগুলো সবগুলো এআই এর কি একটা সাব ফিল্ড হিসেবে আপনি ধরতে পারেন, একটা একটা সাব ফিল্ড প্রত্যেকে। ওকে, সো মুভিং ফরওয়ার্ড, ইন্ট্রোডাকশন টু ফাজি লজিক, আমরা একটু সামনের দিকে যাই। সবাই একটু এই পেজটা পড়েন, 1 মিনিট সময়।
এই কেউ একজন বলেন এখানে কি বলতে চাচ্ছে? এর আগে তো আমরা স্যার পড়ছিলাম যে লজিক গুলো হয় ট্রু হবে অথবা ফলস হবে, বাট ফাজি লজিক বলে যে ট্রু ফলস না হলেও মানে মানুষের কথা যেরকম আনসার্টেন থাকে ওইরকম জিনিসগুলো, যেমন আজকে মানে হচ্ছে স্যার কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা একটা মেজারমেন্ট করা ছবি। ওকে, আমরা দেখি মানে হচ্ছে কি ইউজুয়ালি তো আমরা বাইনারি লজিকে, ক্লাসিক্যাল বাইনারি লজিকে আমরা ট্রু আর ফলস, জিরো আর ওয়ান এর মধ্যে থাকি। তো রিয়েল লাইফ কি এরকম? রিয়েল লাইফে তো অনেক সময় আমাদের ইন বিটুইন ডিসিশন নিতে হয়, অনেক আনসার্টেনটি থাকে, সবকিছু তো বাইনারি ভাবে প্রেজেন্ট করা যায় না, তাই না? তো হিউম্যান ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমরা তো সেম, আমরা কি সবকিছু বাইনারি ভাবে চিন্তা করতে পারি নাকি? পারি না। তো ফাজি লজিকটা করে কি এখানে কি, দ্যাট রিজেম্বলস হিউম্যান ডিসিশন মেকিং, এটা মানুষের ডিসিশন মেকিং এর মতোই একটা জিনিস, মানে একটা রিজেম্বল করে। এবং আনলাইক ক্লাসিক্যাল লজিক ট্রু অর ফলস, ইট ডিলস উইথ ডিগ্রিস অফ ট্রুথ। মানে এটা ডিরেক্ট ট্রু আর ফলস না বলে ডিগ্রিস অফ ট্রুথ, যেমন ধরেন আহ কতটুকু মিথ্যা, যেমন শুধু ট্রু আর ফলস না থেকে আমি এরকম বলতে পারি যে হাফ ট্রুথ বা মোস্টলি ট্রু বা ট্রু, মানে মাল্টিপল ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি, শুধু বাইনারি মানে বাইনারির বাইরে। তো এই হচ্ছে ফাজি লজিক, ঠিক আছে? সো এটা কোথায় কোথায়, যেমন ধরেন হ্যান্ডলিং ইমপ্রিসাইজ অর আনসার্টেন ডেটা, মানে ধরেন যেখানে আমি সার্টেনলি জিরো আর ওয়ান এর মধ্যে ক্লাসিফাই করতে পারতেছি না, এই ধরনের সিচুয়েশন আমার ফাজি লজিক কাজে আসতে পারে। যেমন ধরেন মডারেটলি হট, স্লাইটলি ওয়ার্ম, যেমন ধরেন এখন কি আপনার গরম লাগতেছে, এখন কেউ এটা গরম বা ঠান্ডা ফিক্স করে না বলে মাল্টিপল ক্যাটাগরি হতে পারে, কোল্ড, কোল্ড, মডারেটলি হট, স্লাইটলি হট, ওয়ার্ম, বা মানে বিভিন্ন ক্যাটাগরি হতে পারে দুইটার বাইরেও, ঠিক আছে? সো এই ধরনের সিচুয়েশনে ফাজি লজিক আমার কাজে আসবে। তো হোয়াই ফাজি লজিক? ফাজি লজিক আমার বিভিন্ন সময় কাজে আসতে পারে। মিমিক্স হিউম্যান থিঙ্কিং ইন আনসার্টেন এনভায়রনমেন্ট। মিমিক্স মানে কি? মিমিক শব্দটার বাংলা কি? এনিওয়ান? অনুকরণ করা। অনুকরণ করা, তার মানে হচ্ছে হিউম্যান থিঙ্কিং ইন আনসার্টেন এনভায়রনমেন্টস, মানে হিউম্যান থিঙ্কিং মিমিক করতে পারে। তো মানুষ যেমন আনসার্টেন এনভায়রনমেন্টে বিভিন্ন বাইনারি ভাবে চিন্তা না করে ও কি বিভিন্ন ক্যাটাগরিতে চিন্তা করতে পারে, তেমনি ফাজি লজিকও কি হিউম্যান থিঙ্কিংটা অনুকরণ করতে পারে। তো বিভিন্ন সময় ওয়েদার প্রেডিকশন, কন্ট্রোল সিস্টেম বা এআই, বিভিন্ন কেসে এটা কাজে আসতে পারে, ঠিক আছে? তো এখানে বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে। অপারেটস অন ভ্যাগ কনসেপ্টস। ভ্যাগ কনসেপ্ট মানে কি? ভ্যাগ শব্দটার অর্থ কি জানেন? ভ্যাগ মানে কি বলেন তো কেউ একজন? অস্পষ্ট। তার ঝাপসা এরকম। আনক্লিয়ার, অস্পষ্ট, ঠিক আছে? তো যেমন কিছু অস্পষ্ট টপিকের উপর কাজ করতে পারে, যে যে বললাম ওয়ার্ম, মডারেটলি ওয়ার্ম। তো এই টাইপের বিভিন্ন একটু আনক্লিয়ার টাইপের কনসেপ্টের উপর ওটা কি কাজ করতে পারে, যেখানে আপনি একদম ক্লিয়ারলি বলতে পারতেছেন না যে আমার কি গরম লাগতেছে না ঠান্ডা লাগতেছে, আপনি বলেন কি স্লাইটলি ওয়ার্ম, মডারেটলি ওয়ার্ম বা এরকম, ঠিক আছে? সো এই ধরনের সিচুয়েশনে ফাজি লজিক কাজে আসতে পারে। থিওরিটিক্যাল কোনো প্রশ্ন আসলে এগুলা রিলেটেড আপনারা টু দা পয়েন্ট লিখবেন। তো এই ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা একটু আলাপ করার চেষ্টা করি। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডায়াগ্রাম। সো আমি এটা উদাহরণ একটু পরে বলবো, বাট আপাতত হচ্ছে গিয়ে আমরা কি করতেছি যে মানে বেসিক জিনিসটা বলি আগে, যে মনে রাখবেন ক্রিস্প ইনপুট, ইনপুট হিসেবে ক্রিস্প ইনপুট যাবে ফাজি লজিক প্রসেস ডায়াগ্রামে, ফাজি ফায়ারের মধ্য দিয়ে গিয়ে এটা কি হবে, ফাজি ইনপুট সেটে কনভার্ট হবে। তো ফাজি ইনপুট সেট থেকে কি হবে, ইন্টেলিজেন্সে যাবে। ইন্টেলিজেন্সের কিছু রুলস দেওয়া থাকবে, ইন্টেলিজেন্স বা এটাকে ইনফারেন্স ইঞ্জিনও বলা হয়। তো রুলস অনুযায়ী ও ইভালুয়েট করে কিছু ফাজি আউটপুট সেট দিবে। ওই ফাজি আউটপুট সেটটাকে ডিফাজিফায়ার কি করবে, ডিফাজিফিকেশন প্রসেসের মাধ্যমে ক্রিস্প আউটপুটে কনভার্ট করবে। সো ওইটাই হয়তো ফাইনাল সিস্টেমের আউটপুট হিসেবে আমরা ধরে নেব, ঠিক আছে? সো এখানে এই জিনিসগুলো কি আমরা একটু পর উদাহরণ দিয়ে দেখবো, বাট এই গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? মার্ক করে রাখেন। আচ্ছা, যেমন আমি যেটা জিনিসটা বলছি এটাই এখানে বলছে যে কি হচ্ছে এখানে অ্যাকচুয়ালি, সবাই এটা একটু পড়বেন। আমি যা বলছি মোটামুটি এগুলাই এখানে বলা হচ্ছে। প্রিসাইজ ডেটা মানে অ্যাকুরেট ডেটা, টু দা পয়েন্ট ডেটা সিস্টেমে দেওয়া হবে, এটা ফাজিফিকেশন প্রসেসের মধ্য দিয়ে যাবে। যে এই প্রসেসটাতে কি হবে, ক্রিস্প ইনপুট ফাজি সেটে কনভার্ট হবে। তো ওখান থেকে ইনফারেন্স ইঞ্জিনে যাবে, এটাকে ইন্টেলিজেন্সও বলা হয়। তো ইনফারেন্স ইঞ্জিনে কিছু রুলস দেওয়া থাকবে, রুলস অনুযায়ী ইভালুয়েশন হবে, ইভালুয়েশন পরে একটা ফাজি আউটপুট সেট আমরা পাবো। ফাজি আউটপুট সেট থেকে ওটা ডিফাজিফিকেশনের মাধ্যমে আবার কি ক্রিস্প ভ্যালুতে কনভার্ট হয়ে
ফাইনালি সিস্টেম থেকে আউটপুটটা আমরা পাবো। সো একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ধরেন এখানে যদি একটা উদাহরণ দিই, সাপোজ আপনার রুমের এখন টেম্পারেচার 25 ডিগ্রি, ক্রিস্প ইনপুট হিসেবে 25 ডিগ্রি গেল, ঠিক আছে। তো এখন 25 ডিগ্রিটাতে ফাজিফিকেশন প্রসেসের মাধ্যমে আমি ধরেন এটাকে কনভার্ট করে কি করলাম, 25 ডিগ্রিটাকে আমরা মডারেটলি ওয়ার্ম বলে কি একটা ফাজি সেটের মধ্যে নিয়ে গেলাম। মানে কথা হচ্ছে গিয়ে কি, ফাজি সেট বলতে আমরা এই টার্মস গুলাই বুঝবো সিম্পলি, যেমন ধর মডারেটলি ওয়ার্ম এটা একটা সেট, তারপর ওয়ার্ম এটা একটা সেট, মডারেটলি কোল্ড এটা একটা সেট। এই নামগুলাই হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ফাজি সেট, কারণ এগুলোর মাঝখানে অনেক ভ্যালু করতে পারে। যেমন মডারেটলি ওয়ার্মে আপনি 25 কে দিলেন, 24 কেও দিতে পারেন, 26 কেও হয়তো দিতে পারেন, ঠিক আছে। সো তার মানে 25 ডিগ্রিটাকে আমরা কি করলাম, সেকেন্ড স্টেপে ফাজিফিকেশন প্রসেসের মাধ্যমে ওটা কি মডারেটলি ওয়ার্মে কনভার্ট করলাম। মানে কি, তাহলে আমার এখন ফাজিফিকেশন প্রসেসের মাধ্যমে 25 ডিগ্রিটার থেকে আমরা একটা ফাজি সেট পাইছি, ওটা হচ্ছে কি মডারেটলি, মানে একটা ফাজি সেটে আমি এটাকে কনভার্ট করছি, কোন ফাজি সেটে ধরেন মডারেটলি ওয়ার্ম সেটটাতে আমি কনভার্ট করলাম, ঠিক আছে। ফাজি সেটে বিভিন্ন ভ্যালু থাকতে পারে, কোল্ড, ওয়ার্ম, হট, মডারেটলি ওয়ার্ম, এরকম বিভিন্ন ভ্যালু থাকতে পারে। তো আপনি যখন দেখলেন যে এখন 25 ডিগ্রি মডারেটলি ওয়ার্ম, এখন আপনি ধরেন একটা রুল দিয়ে রাখছেন, ওই যে ইন্টেলিজেন্সের ওখানে ধরেন একটা রুল ইফ দেন দিয়ে একটা রুল দিয়ে রাখছেন যে যদি আমরা টেম্পারেচার মডারেটলি ওয়ার্ম হয় ওটাকে কি করো, তুমি মডারেটলি কোল্ডে নিয়ে যাও, এরকম একটা রুলস ধরেন দিয়ে রাখলেন, মানে ওটাকে কি করেন, মডারেটলি কোল্ড ফাজি সেটে নিয়ে যাও, ঠিক আছে। সো তাহলে মডারেটলি কোল্ড ফাজি সেট, তাহলে এখন আউটপুট সেট কি হচ্ছে, মডারেটলি কোল্ড। তাহলে ইনপুট ফাজি সেট কি ছিল, মডারেটলি ওয়ার্ম। আউটপুটটা যদি আমি বলি রুল অনুযায়ী, তাহলে কি হবে, মডারেটলি কোল্ড। রুলটা আপনি যেভাবে ডিফাইন করেন আর কি। তাহলে মডারেটলি কোল্ড এটা কি, আউটপুট ফাজি সেট, ফাজি আউটপুট সেট বলতে পারেন। কিন্তু আমরা তো ফাইনালি ক্রিস্প আউটপুট চাই, তাহলে ধরেন আপনি কি বললেন, মডারেটলি কোল্ডটাকে এখন ডিফাজিফিকেশন প্রসেসের মাধ্যমে ওটার জন্য আপনি একটা স্পেসিফিক ভ্যালু বের করলেন যে কি, তাহলে কি করে মডারেটলি কোল্ড ধরুন এটাকে, তাহলে আপনি কি করেন 22 ডিগ্রিতে নিয়ে যান। মানে মডারেটলি কোল্ড যে ফাজি আউটপুটটা আমরা পাইছি এটা তো ক্রিস্প আউটপুট না, তো আমরা এটাকে কনভার্ট করে ডিফাজিফিকেশন প্রসেস কি করবে, ওকে তাহলে মডারেটলি কোল্ড যেহেতু বলছে, ওকে এটাকে তুমি 22 ডিগ্রিতে এখন নিয়ে যাও। তাহলে এখন ফাইনাল আউটপুট ধরেন আসলো কি, সেট এসি টু 22 ডিগ্রি, তাহলে এসির টেম্পারেচার 22 ডিগ্রি করে দাও। তাহলে 22 ডিগ্রি এটাই হচ্ছে কি ক্রিস্প আউটপুট। তাহলে মডারেটলি কোল্ডটাকে আমরা 22 ডিগ্রিতে কনভার্ট করছি মানে ডিফাজিফিকেশন প্রসেসের মধ্যে। আর কি। এটা 22 ডিগ্রি হওয়াটা ম্যান্ডেটরি না, এটা হয়তো কোনো একটা প্রসেস অনুযায়ী করবে, বাট এটা একটা উদাহরণ হিসেবে বললাম আর কি, যে ডিফাজিফিকেশন প্রসেস কি করতেছে, যে ক্রিস্প আউটপুটটাকে একটা ফিক্সড ভ্যালু, সরি মানে ফাজি আউটপুটটাকে একটা ফিক্সড ভ্যালু যেমন 22 ডিগ্রি একটা ক্রিস্প আউটপুট কনভার্ট করে দিচ্ছে। তাহলে সিস্টেম হয়তো এখন বলবে ওকে এখন এসি তুমি 22 ডিগ্রিতে নিয়ে আসো। তো এই হচ্ছে ওভারঅল প্রসেস আর কি। এটাতে এটা নিয়ে অবশ্যই আরো অনেক ডিটেলসে পড়াশোনা করা যাবে এবং ও কি হচ্ছে না হচ্ছে বিস্তারিত, কিন্তু আসলে মানে আমরা এত ডিটেলসে যাচ্ছি না, আমরা হচ্ছে একটা মানে একটা সুপারফিশিয়াল মানে একটা সারফেস লেভেল থেকে একটা ভিউ নিচ্ছি আর কি, বুঝা গেছে। তো মোটামুটি কি বুঝা গেছে জিনিসটা কি হচ্ছে এখানে ওভারভিউ। আচ্ছা, তো রিয়েল লাইফ যে এক্সাম্পলটা দিছি মোটামুটি এটাই এখানে বলা হচ্ছে যে কি মানে ধরো বিভিন্ন রুলস এখানে থাকতে পারে, যে ইফ হট সেট এসি টু হাই কুলিং, ইফ মডারেট সেট এসি টু লো কুলিং। তো ঠিক আছে, মানে মানে রুলস অনুযায়ী কিন্তু অ্যাকশন গুলো এখানে নেওয়া হবে, ঠিক আছে। তো পরীক্ষায় যদি উদাহরণ সহ দিতে বলে আপনারা চাইলে কি রিয়েল লাইফ এক্সাম্পলটা দিয়ে দিতে পারেন যদি কোনো উদাহরণ দিতে বলে। আচ্ছা, তো আজকে ফাইনাল টপিকে চলে যাচ্ছি, মেম্বারশিপ ফাংশন, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এর আগে উদাহরণটা থেকে কারো কোনো সমস্যা থাকলে বলেন। আচ্ছা, না থাকলে আমরা বলি মেম্বারশিপ ফাংশনটা সবাই একটু 2 মিনিট দেখেন তো, আমি বলতেছি।
মেম্বারশিপ ফাংশনটা কি কেউ বুঝতে পারছেন? আচ্ছা, আমি একটু বলে দিই। তো মেম্বারশিপ ফাংশনটা হচ্ছে গিয়ে, ফর্মাল ডেফিনেশনটা হচ্ছে ডিফাইন্স হাউ ইচ ইনপুট ভ্যালু ম্যাপস টু এ ডিগ্রি অফ বিলঙ্গিং ইন এ ফাজি সেট। হাউ ইচ ইনপুট ভ্যালু ম্যাপস টু এ ডিগ্রি অফ বিলঙ্গিং ইন এ ফাজি সেট এক্সপ্রেস বিটুইন 0 and 1। তো এটার ডেফিনেশনটা বলা হচ্ছে প্রত্যেকটা ইনপুট ভ্যালু মানে প্রত্যেকটা ইনপুট ভ্যালুকে প্রত্যেকটা ফাজি সেটের মধ্যে 0 থেকে 1 এর মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করে দেওয়া হবে, ঠিক আছে? সো এটার কারণে আমরা ওয়ার্ম বা কোল্ড এটা আরো স্পেসিফিক করে আমরা কোয়ান্টিফাই করতে পারবো যে কি পরিমাণ ওয়ার্ম কি পরিমাণ কোল্ড একটা ভ্যালুর মধ্যে আছে, যেমন একটা উদাহরণ আর কি, ঠিক আছে? সো উদাহরণ দিলে ক্লিয়ার হবে। সাপোজ 20 ডিগ্রি একটা ইনপুট ভ্যালু, ঠিক আছে? তো 20 ডিগ্রি একটা ইনপুট ভ্যালু, ওকে আমরা কি করতে পারি, ওকে কোল্ডে ও মেম্বারশিপ দিতে পারি 0.7, কোল্ড যে ফাজি সেটটা আছে। ওকে ওয়ার্মে আমরা 20 ডিগ্রি, এটা এমনিতে কি ঠান্ডা নাকি গরম, কোন দিকে বেশি অ্যালাইন্ড? ঠান্ডা। কোল্ড। ঠান্ডার দিকে বেশি অ্যালাইন্ড না যে 20 ডিগ্রিটা? সো এটা দেখেন তাহলে কিন্তু অনেক বেশি ঠান্ডাও না, আবার এটা আবার 5 ডিগ্রি না, আবার 10 ডিগ্রি না। সো এটাকে করছে কি, কোল্ড ফাজি সেটে ওকে মেম্বারশিপ ভ্যালু দিছে 0.7, ওয়ার্ম ফাজি সেটে কত দিছে 0.3, আর এটা তো টোটালি হট না, তো হটে ওকে দিছে কত 0। তাহলে এখন আমি জিনিসটার একদম একটা কোয়ান্টিফাইড ভিউ পাচ্ছি না যে জিনিসটা অ্যাকচুয়ালি কিরকম। 20 ডিগ্রি জিনিসটা শুধু কোল্ড ওয়ার্ম বা হট বলাচ্ছে, আমি একটা স্পেসিফিক কোয়ান্টিফাইং ভ্যালু পেয়ে যাচ্ছি। তো এটাই মেম্বারশিপ ফাংশন এটাই করে, যে মেম্বারশিপ ফাংশন এই ভ্যালুগুলো যে 0.7 0.3 এই ভ্যালুগুলো মেম্বারশিপ ফাংশন অ্যাসাইন করতেছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে তাহলে এটার ফলে উপকার কি, যে আমরা কি গ্রাজুয়াল ট্রানজিশনটা আমরা বুঝতে পারবো, যে 0.7 থেকে 0.72 হইলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা হয়তো আরেকটু কোল্ড এর দিকে, 0.75 হলে আরেকটু বেশি কোল্ড। মানে গ্রাজুয়াল একটা ট্রানজিশন হচ্ছে, রাদার দ্যান স্ট্রিক্ট বাউন্ডারিজ, যে কোল্ড ওয়ার্ম হট এগুলো স্ট্রিক্ট বাউন্ডারি চিন্তা না করে আমরা গ্রাজুয়াল ট্রানজিশনটা আমরা এই ক্ষেত্রে বুঝতে পারবো। এটা হচ্ছে একটা উপকার, ঠিক আছে? সো ডেফিনেশন এবং একটা উদাহরণ সহ আমি বললাম, ডেফিনেশনটা এখন ক্লিয়ার হবে যে কি প্রত্যেকটা ইনপুট ভ্যালু কি হচ্ছে একটা ডিগ্রি অফ বিলঙ্গিং ইন এ ফাজি সেট, মানে প্রত্যেকটা ফাজি সেটের ডিগ্রি অফ বিলঙ্গিং, মানে প্রত্যেকটা ফাজি সেটে ওর 0 থেকে 1 এর মধ্যে একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, সে কতটুকু বিলং করতেছে, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। এখন পরীক্ষায় থিওরি টাইপেরও আসতে পারে অনেক সময় মেম্বারশিপ ফাংশন দিয়ে, আবার ছোটখাটো ম্যাথ টাইপেরও আসতে পারে। যেমন এই যে 0.7 এই ভ্যালুটা কোত্থেকে আসছে, একটা মেম্বারশিপ ফাংশন থেকে আসছে। তাহলে আমি যদি চিন্তা করি যে 20 ডিগ্রি সেলসিয়াস যে ভ্যালুটা দিছে, এটাকে আমি যদি এক্স চিন্তা করি, ধরে আমাকে একটা ফাংশন বলে দিছে মেম্বারশিপ ফাংশন এক্স এক্স -5, তাহলে কি হবে? তাহলে ওখানে যদি আমি বুঝতে পারতেছেন, ধরেন আমার মেম্বারশিপ ফাংশনটা হচ্ছে এফ এক্স সমান x-5, তাহলে ওখানে এক্স এর ভ্যালু 20 পাস করে দিলে আমার ফাংশনটা কত রিটার্ন করবে বলেন তো? মানে আমি বলতে চাচ্ছি একটা ফাংশন আছে এফ এক্স সমান x-5, তাহলে ওখানে 20 ডিগ্রি সেলসিয়াস ওটাই তো আমার ইনপুট এক্স এর ভ্যালু, সিম্পলি যদি বলি। তাহলে ওই ভ্যালুটা ওই ফাংশনে পাস করে দিলে আমি ফাংশনটার ভ্যালু কত পাবো? 15। 15। 15 পাবো, 15 পাবো। এটা আমি একটা উদাহরণ দিলাম আর কি। এরকম তাহলে মানে আপনাকে কি তাহলে এক্স এর ভ্যালু বলে দিলে আপনি কি ফাংশনের ভ্যালু বের করতে পারবেন না? অবশ্যই পারবেন, একটু চিন্তা করে করতে হবে, ঠিক আছে? তবে হ্যাঁ ওখানে বিভিন্ন কন্ডিশন থাকতে পারে, যে ইনপুট এত থেকে এতর মধ্যে হইলে এই ফাংশনটা ইউজ করো, না হলে এই ফাংশনটা, এগুলো প্রশ্ন দেওয়া থাকতে পারে, ঠিক আছে? বাট এই রিলেটেড অনেক প্রশ্ন আমি প্রিভিয়াস ইয়ার আসতে দেখছি, ছোটখাটো ম্যাথ, কিন্তু এগুলো কোনো কঠিন কোনো কিছু না, এগুলো বেসিক নলেজ, জাস্ট আপনাকে একটু আইডিয়া দিয়ে রাখছে আমি যে কি ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারে। থিওরিও আসতে পারে, ছোটখাটো ম্যাথও আসতে পারে, যেখানে হয়তো আপনাকে ফাংশনের ভ্যালু বের করতে হতে পারে, মেম্বারশিপ ফাংশনের ভ্যালু। সো এগুলো একটু করবেন, প্রিভিয়াস সেমিস্টারের প্রশ্ন দেখবেন, এই রিলেটেড কিছু প্রশ্ন আছে মেম্বারশিপ ফাংশন নিয়ে, এগুলো দেখবেন, ঠিক আছে? সো মোটামুটি আমরা এখানে শেষ করলাম। আমার মনে হচ্ছে আজকে আমি হয়তো একটু তাড়াতাড়ি করে পড়াইছি। তারপরও যদি কারো কোনো সমস্যা থাকে আমি বলবো আপনারা একটু কাইন্ডলি এগুলো প্র্যাকটিস করবেন, ভ্যাকেশনের টাইম আছে। কোনো সমস্যা থাকলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ফিজিক্যালি যখন দেখা হবে আমাকে বলবেন, কোনো সমস্যা নাই, আমি চেষ্টা করব দরকার হলে আমরা আরো আর একটু টাইম নিয়ে জিনিসটা এক্সপ্লেন করবো আর কি, ঠিক আছে? তবে আমি আজকে চেষ্টা করছি অনেক বেশ ইম্পর্টেন্ট কিছু টপিক কভার করতে। এখান থেকে ম্যাথ আসতে পারে, থিওরি আসতে পারে, এবং আমাদের সেগমেন্ট 5টা এখানে শেষ বলতে গেলে, ঠিক আছে? তো আপনারা এই রিলেটেড বই থেকে বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করার চেষ্টা করবেন। আর হচ্ছে এই আর কি, তাহলে হচ্ছে আমরা মোটামুটি আজকে এখানেই শেষ করি। কারো কি কোনো প্রশ্ন আছে? আর না থাকলে আমরা এখানে শেষ করি। অনেক টপিক আসছে, ম্যাথ গুলা প্র্যাকটিস করবেন আপনারা, এবং নিজেরা করবেন না, ভ্যালু গুলা নিজেরা যদি না বসান বা নিজেরা না করলে বুঝবেন না, অ্যাকচুয়ালি পরীক্ষার হলে ভুল করে ফেলবেন।
ফাইনালে কিন্তু প্রচুর ম্যাথ টাইপের এই সেগমেন্টে, মানে ফাইনালের সিলেবাসে ম্যাথ অনেক কিছু আছে, ঠিক আছে? সেগুলো ভুল করলে কিন্তু 0 পেয়ে বসে থাকতে পারেন, ঠিক আছে? সো এই জন্য বললাম থিওরি ম্যাথ যা যা আছে, সিলেবাস কিন্তু খুব বেশি বড় না, ঠিক আছে? কিন্তু পড়তে হবে রেগুলার, ঠিক আছে? এবং কনসেপ্ট গুলো এত ইজি না, বাট পড়লে আশা করি ইজি হয়ে যাবে। সো সবাই একটু পড়বেন, এই আর কি। কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করব। আপনাদের ভ্যাকেশন ভালো কাটুক, হ্যাপি ভ্যাকেশন, এবং আহ, সবাই সাবধানে থাকবেন। অনেক গরম পড়তেছে, হাইড্রেশন, পানি খাবেন, হাইড্রেশনের দিকে নজর রাখবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আশা করতেছি সবার সুন্দর একটা ভালো একটা ভ্যাকেশন কাটবে, ঠিক আছে? তো এই আর কি, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা এখানে শেষ করি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অ্যাটেন্ডেন্স একটাই নিব আজকে।